আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান দ্য সায়েন্টিফিক লিউমিনারিতে। আজকে আমি আপনাদের সাথে উপস্থিত আছি রাহনুমা রেদা অধরা, কো-হেড অফ অলিম্পিয়াড অ্যাট টেসলা ল্যাব। শুরু করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠানটি। আমাদের প্রথম রিপোর্টটি হলো সৌরজগতের বাইরে মহাশূন্যের ঘনত্ব বৃদ্ধি শনাক্ত করে ভয়েজার মহাকাশযান। নভেম্বর 2018 সালে একটি মহাকাব্যিক 41 বছরের যাত্রার পর ভয়েজার 2 অবশেষে সীমানা অতিক্রম করে যা সূর্যের প্রভাব সীমা চিহ্নিত করে এবং আন্তঃনক্ষত্রীয় মহাকাশে প্রবেশ করে। কিন্তু ছোট প্রবের মিশন এখনও শেষ হয়নি। এটা এখন সৌরজগতের বাইরে মহাকাশ সম্পর্কে তথ্য পাঠাচ্ছে, আর এটা বিস্ময়কর কিছু উন্মোচন করেছে। ভয়েজার 2 সূর্য থেকে অনেক দূরে সরে যাচ্ছে, মহাশূন্যের ঘনত্ব বাড়ছে। এই ঘনত্ব বৃদ্ধি শনাক্ত করা এই প্রথম নয়। ভয়েজার 1 যা 2012 সালে আন্তঃনক্ষত্রীয় মহাকাশে প্রবেশ করে, এটি পৃথক অবস্থানে একই ধরনের ঘনত্ব গ্রেডিয়েন্ট শনাক্ত করে। ভয়েজার 2 এর নতুন তথ্য দেখাচ্ছে যে শুধুমাত্র ভয়েজার 1 এর শনাক্তকরণ বৈধ ছিল না, কিন্তু ঘনত্ব বৃদ্ধি খুব স্থানীয় ইন্টারস্টেলার মিডিয়ার বিলিম এর একটি বড় মাপের বৈশিষ্ট্য হতে পারে। সৌরজগতের প্রান্ত কয়েকটি ভিন্ন সীমানা দ্বারা সংজ্ঞায়িত করা যেতে পারে, কিন্তু ভয়েজার প্রোব দ্বারা অতিক্রম করা একটি হেলিও বিরতি নামে পরিচিত এবং এটি সৌরবায়ু দ্বারা সংজ্ঞায়িত করা হয়। বিচ্ছিন্ন সুপারসনিক বাতাস যা সূর্য থেকে সব দিক থেকে প্রবাহিত হয়, এবং হেলিও বিরতি হচ্ছে সেই বিন্দুর বাইরের চাপ যা আন্তঃনক্ষত্রীয় স্থান থেকে বাতাসে ধাক্কা দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী নয়। হেলিও, নাসা বা জেপিএল ক্যালটেক। হেলিও বিরতির ভেতরের স্থান হলো হেলিওস্ফিয়ার এবং এর বাইরের জায়গা হলো ব্লিম। কিন্তু হেলিওস্ফিয়ার কোনো গোলাকার গোলক নয়, এটা অনেকটা ডিম্বাকৃতির মতো, একদিকে সৌরজগতের সাথে আর পেছনে একটি স্ট্রিমিং লেজ নাক আকাশগঙ্গায় সৌরজগতের কক্ষপথের দিকে নির্দেশ করা হয়। উভয় ভয়েজার নামক হেলিও বিরতি অতিক্রম করে, কিন্তু হেলিওগ্রাফিক অক্ষাংশে 67 ডিগ্রি পার্থক্য এবং 43 ডিগ্রি পার্থক্য দ্রাঘিমাংশ সঙ্গে। স্থানকে সাধারণত একটি শূন্যতা হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু তা পুরোপুরি নয়। পদার্থের ঘনত্ব অত্যন্ত কম কিন্তু এখনও বিদ্যমান। সৌরজগতে সৌরবায়ু প্রতি ঘন সেন্টিমিটারে 3 থেকে 10 কণা একটি গড় প্রোটন এবং ইলেকট্রন ঘনত্ব আছে, কিন্তু এটি সূর্য থেকে আপনি যত দূরত্বে যান তত কম। আকাশগঙ্গায় আন্তঃনক্ষত্রীয় মাধ্যমে ইলেকট্রনের ঘনত্ব তার মধ্যে প্রতি ঘন সেন্টিমিটারে প্রায় 0.037 কণা গণনা করা হয়েছে, এবং বহিস্থ হেলোস্ফিয়ারের প্লাজমা ঘনত্ব প্রতি ঘন সেন্টিমিটার প্রায় 0.002 ইলেকট্রন হয়। ভয়েজার প্রোব যখন হেলিও বিরতি অতিক্রম করে, তাদের প্লাজমা তরঙ্গ বিজ্ঞান যন্ত্র প্লাজমা দোলনের মাধ্যমে প্লাজমার ইলেকট্রন ঘনত্ব শনাক্ত করে। ভয়েজার 1 25 আগস্ট 2012 তারিখে পৃথিবী থেকে 121.6 জ্যোতির্বৈজ্ঞানিক ইউনিটের দূরত্বে হেলিও বিরতি অতিক্রম করে, যা পৃথিবী ও সূর্যের দূরত্বে 121.6 গুণ, যা প্রায় 18.1 বিলিয়ন কিলোমিটার। 23 অক্টোবর 2013 তারিখে 122.6 জ্যোতির্বৈজ্ঞানিক একক 18.3 বিলিয়ন কিলোমিটার দূরত্বে হেলিও বিরতি অতিক্রম করার পর যখন এটি প্রথম প্লাজমা দোলন পরিমাপ করে, তখন ভয়েজার 1 প্রতি ঘন সেন্টিমিটারে 0.055 ইলেকট্রনের প্লাজমা ঘনত্ব শনাক্ত করে। আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় রিপোর্টে। আলাস্কার বরফ গলে নজরবিহীন মেগা সুনামি ছড়িয়ে পড়ার হুমকি বিজ্ঞানীদের। আগামী 2 দশকে হিমবাহ গলে যাওয়ার পর অস্থিতিশীল হয়ে পড়ার কারণে আলাস্কার একটি দৈত্যাকার ভয়াবহ সুনামির সৃষ্টি হয়েছে বিজ্ঞানীরা আশঙ্কা করেছেন, এবং আগামী 12 মাসের মধ্যে তা ঘটতে পারে। একদল বিজ্ঞানী মে মাসে আলাস্কা প্রাকৃতিক সম্পদ বিভাগের ADNR এর কাছে খোলা চিঠিতে প্রিন্স উইলিয়াম সাউন্ডের এই আসন্ন বিপর্যয়ের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছেন। যদিও এই ধরনের ভূমিধসের সম্ভাব্য ঝুঁকি খুবই গুরুতর, ঠিক কীভাবে এবং কখন এই বিপর্যয় ঘটতে পারে সে সম্পর্কে অনেক অজানা রয়ে গেছে। এটা পরিষ্কার যে আলাস্কার দক্ষিণ উপকূল বরাবর প্রিন্স উইলিয়াম সাউন্ডের হিমবাহের পশ্চাৎ প্রসারণ ব্যারি আর্মের উপর পাহাড়ের ঢালে প্রভাব ফেলেছে, যা অঙ্গরাজ্য থেকে প্রায় 97 কিলোমিটার বা 60 মাইল পূর্বে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ থেকে জানা যায় যে ব্যারি হিমবাহ যখন ব্যারি আর্ম থেকে সরে যাচ্ছে, তখন তার উপরের পাহাড়ের মুখে একটি স্কার্প নামে এক বড় পাথরের দাগ বেরিয়ে আসছে। এইটা ইঙ্গিত দেয় যে এটি ক্রমবর্ধমান ধীরগতির ভূমিধসে ইতিমধ্যে ফোর্ডের উপর ঘটেছে, কিন্তু যদি পাথরের মুখ হঠাৎ করে পথ দেখাতে হয় তাহলে এই পরিণাম ভয়াবহ হতে পারে। যদিও এটি দূরবর্তী, এটি একটি এলাকা তা ক্রুজ জাহাজ সহ বাণিজ্যিক এবং বিনোদনমূলক নৌকা দ্বারা ঘন ঘন হয়। ওয়াহাই স্টেট ইউনিভার্সিটির ভূপদার্থ বিজ্ঞানী চুনলি দাই নাসার আর্থ অবজারভেটরিকে বলেন,
প্রথমে এই সংখ্যা বিশ্বাস করা কঠিন ছিল। পানির উপরে আমানতের উচ্চতা, জমির পরিমাণ এবং ঢালের কোণের উপর ভিত্তি করে আমরা গণনা করেছি যে একটি ধস স্কার 1958 সালের নিতুয়া উপসাগরের ভূমিধস এবং মেগা সুনামির চেয়ে 16 গুণ বেশি ধ্বংসাবশেষ এবং 11 গুণ বেশি শক্তি ছেড়ে দেবে। যদি দলের হিসাব সঠিক হয়, এই ধরনের ফলাফল অকল্পনীয়, কারণ 1998 পর্ব প্রত্যক্ষদর্শী দ্বারা একটি পারমাণবিক বোমা বিস্ফোরণের সাথে তুলনা করা হয়। প্রায় আধুনিক সময়ে সবচেয়ে উঁচু সুনামি তরঙ্গ সর্বোচ্চ 524 মিটার বা 1720 ফুট উচ্চতায় পৌঁছানো হয়। 2015 সালের তান ফিওরে একটি সাম্প্রতিক ঢাল ব্যর্থতার ঘটনায় 193 মিটার বা 633 ফুট পর্যন্ত একটি সুনামি সৃষ্টি করে এবং গবেষকরা বলেছেন যে এই ব্যর্থতা অসংখ্য কারণে আনা যেতে পারে। 010 ব্যারি হিমবাহ 3 গাবে ওলকে। বছরের শুরুতে প্রতিবেদন প্রকাশের পর থেকে পরবর্তী ভূমিধস বিশ্লেষণ ভালো ভূমি জনসাধারণের সামান্য বা কোনো নাড়াচাড়ার পরামর্শ দিয়েছে, যদিও এটা আমাদের খুব বেশি কিছু বলে না, যেহেতু গবেষণায় দেখা গেছে যে অন্তত 50 বছর আগে থেকে পাথরের চেহারা সরে যাচ্ছে, কিছু কিছু সময় যখন অন্যদের গতি কমে যাচ্ছে। যদিও এই ধরনের সূক্ষ্ম বৈচিত্র্য এখনও তদন্ত করা হচ্ছে, সামগ্রিক দৃষ্টিভঙ্গি হচ্ছে যে হিমবাহ পশ্চাৎকর্ষণের গতি আরও নাটকীয় ঢাল ব্যর্থতার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। আমরা যাচ্ছি আমাদের 3 নম্বর রিপোর্টে। একটি গ্রহাণুকে সফলভাবে স্পর্শ করল নাসা এইমাত্র একটি গ্রহাণুর উপর একটি মহাকাশযান অবতরণ করেছে এবং যদি সবকিছু পরিকল্পনা মাফিক চলে তাহলে ভূপৃষ্ঠ থেকে ধুলো এবং পাথরের নমুনাও শুষে নেয়। 200 মিলিয়ন মাইল দূর থেকে নাসা এবং এর প্রকৌশলী সহযোগী লকহিড মার্টিন মহাকাশযানটিকে বেন্নু নামে একটি মহাকাশ পাথরের পৃষ্ঠে অবতরণের নির্দেশ দেয়। মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে প্রবেশ গ্রহাণু পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করা উচিত ছিল। বেন্নুর এই টুকরোগুলো পরে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। আমাদের বিজ্ঞান তদন্তের একটি অংশ হচ্ছে এর কক্ষপথের গতিপথ উপলব্ধি করা, প্রভাব সম্ভাবনা পরিশোধন করা এবং এর শারীরিক এবং রাসায়নিক বৈশিষ্ট্য নথিভুক্ত করা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটি প্রভাব দূরীকরণ মিশন গড়ে তুলতে পারে যদি তা প্রয়োজন হয়। বেন্নু অধ্যয়নে অন্যান্য গুরুত্বপূর্ণ কারণ আছে। নতুন মিশনের মহাশূন্যের গভীরে যাওয়ার সাথে সাথে তাদের পানির মতো সম্পদের জন্য খনি গ্রহাণুতে গর্ত বন্ধ করতে হবে, যা রকেট জ্বালানির জন্য অক্সিজেন এবং হাইড্রোজেনে বিভক্ত করা হয়ে যেতে পারে। বেন্নু থেকে নাসা যে তথ্য সংগ্রহ করেছে তা ভবিষ্যতে গ্রহাণু খননের প্রচেষ্টা জানাতে সাহায্য করতে পারে। ওসিরিস আরএক্স এর অর্থ একটি আত্মা অনুসন্ধান মিশন। গ্রহাণু সৌরজগৎ থেকে শুরু করে 4.5 বিলিয়ন বছর আগে প্রাচীন পাথরের বিট অবশিষ্ট উপাদান যা পাথুরে গ্রহ তৈরি করেছে বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল সময়ের সাথে সাথে গ্রহাণুতে একত্রিত হয়েছে, যেখানে এটি মূলত তার মূল আকারে সংরক্ষিত। নাসা বা গডার্ড বা ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা 2 ডিসেম্বর 2018 তারিখে ওসিরিস রেক্সের তোলা ছবি নিয়ে গঠিত বেন্নুর একটি ঘূর্ণায়ন মোজাইক কিছু তত্ত্ব ধারণা করে যে গ্রহাণু প্রাচীন পৃথিবীতে জীবনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করে। বেন্নুতে বিজ্ঞানীরা এই উপাদানগুলোর লক্ষণ খুঁজে পেতে পারেন, কীভাবে পৃথিবীতে জীবনের উদ্ভব ঘটে এবং সম্ভবত মঙ্গল বা শুক্রেও। যদি সফল হয়, এই মিশন প্রথম আদিম পাথরের নমুনা ফেরত দেওয়া হবে। জাপানের হায়াবুসা 2 মহাকাশযান ডিসেম্বরে গ্রহাণুর নমুনা ফিরিয়ে আনতে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের উৎপত্তি বোঝার বিষয়, কিছু মৌলিক প্রশ্নের উত্তর যা আমরা নিজেদেরকে মানুষ হিসেবে প্রশ্ন করি। আমরা কোথা থেকে এসেছি আর আমরা কি মহাবিশ্বে একা? লর্ড বলে। গ্রহাণুর ধুলো উড়িয়ে দিতে নাসার মহাকাশযান 3000 ফুট নিচে নেমে গেছে। ওসিরিস রেক্সের প্রাথমিক তথ্য এই মিশনের জন্য একটি সমস্যা উন্মোচন করেছে। বেন্নু নাসার চিন্তার চেয়ে অনেক পাথরে। বোল্ডারের একটি মাঠে অবতরণ একটি মহাকাশযানকে টিপে দেওয়া এবং আটকে পড়ার ঝুঁকি রাখে। গ্রহাণুর সবচেয়ে মসৃণ সম্ভাব্য ভূখণ্ডতেও টার্গেট করতে ওসিরিস আরএক্স মিশন টিম একটি ল্যান্ডিং স্পট বেছে নিয়েছে, যা প্রাথমিক পরিকল্পনার চেয়ে অনেক ছোট। এর পথ মাত্র 26 ফুট বা 8 মিটার হয়, যখন প্রাথমিক পরিকল্পনা 164 ফুট বা 50 মিটার হবে বলে আশা করা হয়েছিল। এর মানে হচ্ছে মহাকাশযান, যা একটি 15 যাত্রীবাহী ভ্যানের আকারে দ্রুত ঘূর্ণায়মান গ্রহাণুর 6টি পার্কিং স্পেসের সমান একটি এলাকাকে টার্গেট করতে হয়েছে। ল্যান্ডিং স্পট নাইটিঙ্গেল নামে একটি অপেক্ষাকৃত মসৃণ এলাকা, যা রেগুলিথ নামে একটি সূক্ষ্ম পাথরের ধুলায় আবৃত। এর উপাদান যা ওসিরিস আরএক্স মঙ্গলবার স্কুপ করার চেষ্টা করছে। আমাদের রিপোর্ট 4, কোভিড-19 বা ফ্লু ভাইরাসের সংঘর্ষ সম্ভাব্য পরিস্থিতি। নভেম্বর মাসে চলে আসছে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার মৌসুম।
প্রায় এক ধরনের লক্ষণ বিশিষ্ট কোভিড ভাইরাসের সাথে সংঘর্ষের জন্ম দিতে পারে আরও মারাত্মক পরিস্থিতি, কিংবা একটি ভাইরাস মুছে ফেলতে পারে আরেকটিকে। অ্যালাবামা ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিষয়ক ডিপার্টমেন্টের পরিচালক জানান, এবছর কোভিডের পাশাপাশি ফ্লু ভাইরাসের অবস্থান সৃষ্টি করতে পারে, যা ভয়াবহ পরিস্থিতি, মৃত্যুহার বাড়িয়ে দিতে পারে বহুগুণে। ডাক্তারদের মতে প্রায় এ ধরনের লক্ষণ হওয়া রোগ নির্ণয় আরও কঠিন হয়ে উঠবে। এছাড়াও একজন মানুষ দুটি ভাইরাসেই আক্রান্ত হতে পারেন, যা রোগের লক্ষণ এবং ভয়াবহতাকে আরও বাড়িয়ে দিবে। আবার ভিন্ন পরিস্থিতির উদ্রেকও হতে পারে। সেন্ট জুড চিলড্রেন্স রিসার্চ হসপিটালের গবেষকদের মতে সাধারণত নতুন ফ্লু ভাইরাসের মহামারী শুরু হলে তা আগের ভাইরাসটিকে সরিয়ে দেয়। এই ধারাবাহিকতায় ফ্লু ভাইরাস কোভিডকে সরিয়েও দিতে পারে বলে মনে করেন তারা। তবে ভাইরাস দ্বয়ের মধ্যে মিল থাকায় নিশ্চিত কোনো সিদ্ধান্ত আসা প্রায় অসম্ভব। ফ্লু ভাইরাসের অপ্রত্যাশিত ব্যবহার সম্পর্কে আগে থেকে মন্তব্য করা কঠিন, তাই সর্বোচ্চ সুরক্ষা প্রস্তুতির আহ্বান জানাচ্ছে বিজ্ঞানীরা। আমাদের রিপোর্ট 5, নারী স্পেস ওয়াক রচিত হলো ইতিহাস। পৃথিবীর ইতিহাসে মহাকাশ যাত্রায় যতবারই কোনো নারী সাফল্য এনেছে, তাতে অংশীদার ছিলেন কোনো না কোনো পুরুষ সহযাত্রী। কিন্তু এবার প্রথমবারের মতো শুধুমাত্র দুজন নারী মহাকাশ যাত্রীর জুটির হাত ধরে এলো এক বিরাট সাফল্য, রচিত হলো নতুন ইতিহাস। ক্রিস্টিনা কচ এবং জেসিকা মেয়ার নামে দুই নারী মহাকাশচারী কোনো পুরুষের সহায়তা ব্যতীত সম্পন্ন করলেন স্পেস ওয়াক। প্রায় 5.5 ঘন্টার এই অভিযানটিতে 7 ঘন্টা অন্তত দক্ষতার সাথে সম্পন্ন করলেন এই দুই বীরাঙ্গনা। 11 মিনিট অন্তত বেরিয়ে এলেন দুইজন। মূলত মহাকাশের পথে একটি স্পেস স্টেশনের বিকল ব্যাটারি পরিবর্তনের পরিচালিত হয়েছে অভিযানটি। এর ভিডিও প্রকাশ করে নাসা প্রথমবারের মতো নারী স্পেস ওয়াক সম্পন্ন করার কৃতিত্ব দাবি করে। একে ওয়ান জায়ান্ট লিপ ফর উইমেন কাইন্ড হিসেবে আখ্যায়িত করেন মার্কিন রাজনীতিবিদ ক্যাথরিন ক্লার্ক। রিপোর্ট 6, জলবায়ুর পরিবর্তন নিরীক্ষণে সমুদ্রের অভ্যন্তরে শব্দ তরঙ্গ ব্যবহার। বর্তমানে জলবায়ু পরিবর্তন সারা বিশ্বের অন্যতম প্রধান সমস্যা। বিজ্ঞানীরা বহুদিন ধরেই এর একটি কার্যকর সমাধান খোঁজার চেষ্টা করছেন। সম্প্রতি এই সমস্যা সংক্রান্ত একটি নতুন বিষয় সামনে এনেছেন বিজ্ঞানীরা। গ্রিনহাউস গ্যাস পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে এবং সাগর মহাসাগরগুলো এই তাপ প্রচুর পরিমাণে শোষণ করে নেয়। জলবায়ু পরিবর্তন ভালোভাবে নিরীক্ষণ করার জন্য বর্তমানে অ্যাগ্রোফ্লোট এর 400 ডিভাইস ব্যবহার করা হচ্ছে, যেগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 মিটার উচ্চতায় তাপমাত্রার ডেটা সংগ্রহ করবে। তবু কিছু কিছু জায়গায় এই তাপমাত্রার সংগ্রহটা এখনও বেশ কঠিন, বিশেষ করে মহাসাগরের গভীরে, যা আইসবার্গের অভ্যন্তরে এটা এখনও কার্যকর করা যায়নি। তবে এক্ষেত্রে মহাসমুদ্রের অভ্যন্তরে শব্দ তরঙ্গের বিষয়টা সামনে এনেছেন বিজ্ঞানীরা। পানি অণুগুলোর কম্পনের কারণে সমুদ্রের অভ্যন্তরে শব্দ তরঙ্গ সৃষ্টি হয়। তাপমাত্রা বেড়ে গেলে এই তরঙ্গের গতিবেগও বেড়ে যায়, ফলে তরঙ্গ প্রবাহ আরও দ্রুতগামী হয়। এই পরিবর্তনটা লক্ষ্য করে উক্ত অঞ্চল গতিতে তাপমাত্রার পরিবর্তন নির্ণয় সহজ হবে। তবে এই পরিবর্তনটা এতটাই নগণ্য যে একটি বিশাল অঞ্চল জুড়ে এই পরীক্ষাটা করা প্রয়োজন। এই নতুন গবেষণাটি অবশ্যই নতুন পথ সৃষ্টি করবে। রিপোর্ট 7, হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারে নোবেল বিজয়। হেপাটাইটিস একটি অতি পরিচয় ভাইরাসের নাম। হেপাটাইটিস এ এবং বি ভাইরাস ইতিপূর্বে আবিষ্কৃত হয়েছে। এবার হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করে ফিজিওলজি শাখায় 2020 সালে নোবেল জিতলেন ডক্টর হার্ভে জে অল্টার, মাইকেল হফটন। গবেষণা থেকে পাওয়া গেছে প্রায় 71 মিলিয়ন মানুষ সারা বিশ্বে এই ভাইরাসটির দীর্ঘস্থায়ী সংক্রমণের শিকার। এই ভাইরাসটি রক্তের মাধ্যমে শরীরে প্রবেশ করে, অর্থাৎ একই সূচের ইনজেকশন ব্যবহার করার ফলে এটি ছড়াতে পারে। এই হেপাটাইটিস সি ভাইরাস একটি বড় সমস্যার সমাধান করেছে, যেটা বহু বছর ধরে বিজ্ঞানীদের ভাবিত করছিল। 1980 সালের দিকে ডক্টর হাফটন এবং তার দুই সহকর্মী লি কিম চু এবং জর্জ গ্রো প্রথমবারের মতো হেপাটাইটিস ভাইরাসটি শনাক্ত করেন এবং নামকরণ করেন। বর্তমানে সেই ডায়াগনস্টিক পরীক্ষাটির উন্নত সাধনের মাধ্যমে এই আবিষ্কারের সফলতা এসেছে। দেখা গেছে প্রায় 1 লক্ষ দীর্ঘস্থায়ী সংক্রমণের জন্য এই হেপাটাইটিস সি ভাইরাসটি দায়ী। যেহেতু কোনো লক্ষণ ছাড়াই এটি সংক্রমিত হয়, সেহেতু অনেকেই জানে না যে তারা এই ভাইরাসটি বহন করছে। কিন্তু শরীরে প্রবেশের পর এটি প্রতিকার করা না হলে এটি বছরের পর বছর ধরে আস্তানা গড়ে তোলে এবং লিভারের মারাত্মক ক্ষতি করে, যেটা পরবর্তীতে মারাত্মক লিভার প্রদাহ ও ক্যান্সারের রূপ নেয়। সুতরাং হেপাটাইটিস সি ভাইরাসটি আবিষ্কার মানব সভ্যতার জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল। রিপোর্ট 8, ব্ল্যাক হোলের আলোক বলয়কে চিহ্নিত করতে সহায়তা করছে অভিনব টেলিস্কোপ। অদূর ভবিষ্যতে নতুন প্রজন্মের অভিনব টেলিস্কোপগুলোর মাধ্যমে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন অঞ্চলের আলোক বলয় বা রিং স্পষ্টভাবে দেখা যেতে পারে বলে আশা করেছেন জ্যোতির্বিদরা। 2019 সালে এপ্রিলে প্রথমবারের মতো কোনো ব্ল্যাক হোলের দেখা পান না নাসার অনুসন্ধানী দল। ইভেন্ট হরাইজন টেলিস্কোপের মাধ্যমে ব্ল্যাক হোলের বাইরের অগ্নিবলয়ের ন্যায় ছবিটি দেখে গবেষণার ভিত্তিতে নির্ধারণ করা হয় যে এটি একটি ব্ল্যাক হোলের ছবি এবং আলোক বলয়টি ছবিতে বেশ ঘোলা ছিল।
এই কাজে ব্যবহৃত ইভেন্ট হরাইজন টেলিস্কোপটি আজ অবধি মহাকাশ গবেষণার জন্য আবিষ্কৃত টেলিস্কোপগুলোর মধ্যে দূরত্ব বিবেচনায় সবচাইতে দক্ষ। তবে আশা করা যায় শীঘ্রই অভিনব টেলিস্কোপের দেখা পাওয়া যাবে যার দক্ষতা ইভেন্ট হরাইজন টেলিস্কোপের চেয়েও বেশি হবে এবং ব্ল্যাক হোলের বহিস্থ স্তরে ফোটনপূর্ণ আলোকবলয় স্পষ্টরূপে দেখা যাবে। চলে এসেছি আমাদের সর্বশেষ রিপোর্টে। Maya used zeolite and quartz to filter drinking water. Tikal, an ancient Maya city in what is now northern Guatemala, is one of the largest political, economical, and military centers of the pre-Columbian Maya civilization. The metropolis was inhabited from the 6th century of BCE to the 10th century CE and had a population up to 90,000 people in its heyday. A large reservoir called the Corinantal Reservoir was an important source of drinking water for the city. A team of archaeologists from the University of Cincinnati has found that between about 2,200 and 1,000 years ago, the drinking water in the reservoir was filtered through a mixture of zeolite and quartz, sand-sized crystalline quartz. This filtration system is the oldest known example of water purification in the Western Hemisphere and the oldest known use to zeolite for decontaminating drinking water in the world. Zeolite is a non-toxic, porous, crystalline, hydrated aluminosilicate mineral with natural absorbent and non-ion exchange properties, which removes harmful microbes as well as dispersed insoluble and soluble toxin from drinking water. Approximately 2,700 years ago, Greek and Roman engineers used zeolite as a puzzle instrument in the construction of large-scale hydraulic structures such as aqueducts, bridges, dams, and harbors. However, it has been assumed that zeolite were not used for water purification until the beginning of the 20th century. It also has been presumed that the oldest form of water purification occurred in Europe and Southern Asia. The ancient Maya created their water filtration system nearly 2,000 years before similar systems were used in Europe, making it one of the oldest water treatment systems of its kind in the world, said lead author Dr. Kenneth Burnett Tankersley, a researcher in the Department of Anthropology and the Department of Geology at the University of Cincinnati. What's interesting in its system would be effective today and the Maya discovered it more than 2,000 years ago. সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।